This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাহ, এবার হয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। MDH এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা yes MDH। ঠোঁটকাটা স্পেশালের শুরুতেই আপনাদের দেখাবো টপ 10 ব্রেকিং নাম্বার 1। 1 নম্বর ব্রেকিং, দাগি তালিকা প্রকাশের পরেও কাটল না জট। তালিকার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে চাকরি প্রার্থীরা, শীর্ষ আদালতে যাবে দাগিদের একাংশ। 2 নম্বর ব্রেকিং, মামলা করবেন আইনজীবী ফিরদৌস শামীম। মেয়াদ উত্তীর্ণ প্যানেলের চাকরি প্রাপকরা বেআইনি। তৃতীয় কাউন্সেলিং থেকে পুরো প্রক্রিয়াটাই বেআইনি। এসএসসির প্রকাশিত তালিকা নিয়ে দাবি আইনজীবীদের, বাদ যাবে আরও অনেক নাম, দাবি আইনজীবীদের। 3 নম্বর ব্রেকিং, 2026-এ ব্রিক্স সম্মেলনে শি জিনপিংকে আমন্ত্রণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। 2026-এ ব্রিক্স সম্মেলনের নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পরবর্তী ব্রেকিং, দাগিদের তালিকায় তৃণমূলের ছড়াছড়ি, লম্বা হচ্ছে দাগি শাসক নেতা এবং ঘনিষ্ঠদের তালিকা। 5 নম্বর ব্রেকিং, পানিহাটির বিধায়কের পুত্রবধূ দাগি তালিকায়। নির্মল ঘোষের পুত্রবধূর নাম দাগিদের দলে। প্রবল অস্বস্তিতে বিধানসভায় তৃণমূলের মুখ্য সচেতক নির্মল ঘোষ। পরবর্তী ব্রেকিং, মন্ত্রী সাবিনা ইয়াসমিনের ঘনিষ্ঠ শামসুদ্দিন আহমেদ দাগি। শামসুদ্দিনের স্ত্রী মালদা জেলা পরিষদের সদস্য। 7 নম্বর ব্রেকিং, আচার্যের দাঁড়ে বসা ময়না, আচার্যের দাঁড়ে বসা টুনটুনি। কলকাতা বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী উপাচার্যকে কটাক্ষ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর। শান্তা দত্ত অপপ্রচার করছেন, অভিযোগ ব্রাত্য বসুর। 8 নম্বর ব্রেকিং, মাঝরাতে দাগি তালিকায় ভ্রম সংশোধন করল এসএসসি। জুড়ে গেল বিধায়ক হামিদুরের মেয়ে রোশনারার নাম। পরবর্তী ব্রেকিং, লজ্জার মাথা খেয়ে দাগিদেরও অ্যাডমিট কার্ড। দাগি বাঁচাও প্রকল্প চলছে রাজ্যে, প্রশ্ন বিরোধীদের। দাগি সংস্থা এসএসসি কি করে পরীক্ষা নিতে পারে, প্রশ্ন তুললেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। চীনের প্রেসিডেন্টকে ভারতে আমন্ত্রণ মোদির, বন্ধু হওয়াই রাইট চয়েস, মোদিকে বলেছেন শি জিনপিং। গালওয়ানের তিক্ততা এখন অতীত, ভারত চীন ক্রমশ কাছাকাছি। মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে মেরিট লিস্ট দেখার জন্য অনেক উত্তেজনা সাধারণ মানুষের মধ্যে থাকে, আমাদের মধ্যেও থাকে। আমরা যারা দেখাই কোন স্কুলের ছেলে টপার হলো, কোন স্কুলের মেয়ে টপার হলো, ছেলেদের মধ্যে কারা টপার হলো, মেয়েদের মধ্যে কারা টপার হলো, কলকাতা টেক্কা দিল না জেলা টেক্কা দিল, ধুন্ধুমার কাণ্ড বেঁধে যায় সেদিন পজিটিভলি। কিন্তু আজ এবং গতকাল থেকে শুরু হয়েছে, বাংলার মানুষ সম্ভবত এই প্রথম দেখলেন যে যারা ফেলু এবং যারা আসলে ঘুরপথে চাকরি পেয়েছেন তাদের মেধা তালিকা বেরোচ্ছে। এক কথায় যারা দুর্নীতির সঙ্গে হয় প্রত্যক্ষভাবে কিংবা পরোক্ষভাবে জড়িয়ে, তাদের তালিকা প্রকাশ নিয়ে প্রবল উত্তেজনা। কালকে সেই খবর প্রথম ব্রেক করেছিলাম আমরা। এবারই প্রথম সেই উত্তেজনা দাগি তালিকা নিয়ে। গতকাল সেই তালিকা প্রকাশ করেছে এসএসসি, তা নিয়ে যত খুঁটি নাটি কাল রাত থেকে এই বেলা পর্যন্তই এখন পর্যন্ত বহু দেখিয়েছি আপনাদের, আপনারা অনেকের হয়তো জেনেও গেছেন। সেসবের মধ্যে ঢুকবো না, আমি ঠোঁটকাটা একটু খোসা ছাড়ানোর চেষ্টা করব মাত্র। দেখুন, গতকাল প্রথমে একটা খসড়া তালিকা প্রকাশ্যে চলে আসে। কেন খসড়া বলছি? কারণ সেটা উইথড্রন হয়েছিল, তারপর এসএসসি সেটা প্রত্যাহার করে নেয়, তাই বলছি খসড়া। এবার লিস্ট জারি করার পর যেটা জানা যাচ্ছে যে ওয়েবসাইট থেকে কিছুক্ষণের মধ্যেই তাকে নামিয়ে নেওয়া হয়। এর অর্থ এই লিস্টে এমন কিছু নাম থেকে গেছে যে নামগুলো বাইরে আসা হয়তো উচিত নয়। আমরা বলতে পারি যে আমরা মূলানুগ এবং কোর্ট যেরকম বলছেন সেইভাবেই কাজ করছি।
সমস্ত তথ্যকে লুকোনোর একটা চেষ্টা, অদম্য চেষ্টা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে দেখা যাচ্ছে। সেখানে শেষ নয়, এসএসসি তালিকা প্রকাশ করলো এবং মধ্যরাতে মানে মাঝ রাতে অনেকেই যখন ঘুমিয়ে পড়েছেন সেই তালিকা আবার বদলেও গেল। বদলালো TV9 বাংলার চাপে। চাপটা কোথায় ছিল? সকাল 7টায় খবরটা ব্রেক করেছিল TV9 বাংলা। তালিকা প্রকাশের প্রায় 13 ঘন্টা আগে দাগিদের নাম চলে এসেছিল TV9 বাংলার হাতে। আর সেখানেই নাম ছিল তৃণমূল বিধায়ক হামিদুল রহমানের কন্যা রোশনারা বেগমের। কিন্তু যখন তালিকা প্রকাশ হলো তখন নাম নেই, ম্যাজিক হয়ে গেছে, তালিকা থেকে নাম ভ্যানিশ। আর তখনই পুরো বিষয়টা সামনে আনি আমরা। এসএসসি দেওয়া এফিডেভিটে বেআইনি তালিকায় নাম ছিল রোশনারা বেগমের, কিন্তু মূল তালিকা যখন প্রকাশিত হলো, জনসমক্ষে এলো, সেখানে বিধায়ক কন্যার নাম নেই। আর এই ঘটনা সামনে আনার পরে এসএসসির তরফ থেকে জানানো হয় যে তিনি নন জয়নিং, এর অর্থ তিনি স্কুলে জয়েন করেননি। খোঁজ নিয়ে দেখা গেল 2018 সাল থেকে তিনি শিক্ষিকা স্কুলে পড়াচ্ছেন। তখন অবশ্য মাঝরাতে এসএসসি তার নাম একটা নতুন তালিকা বানিয়ে তাতে ঢোকালো। সুতরাং সেই তালিকা নিয়ে প্রশ্নের পর প্রশ্ন, প্রশ্নের পাহাড়। কি প্রশ্ন? নতুন করে এসএসসি পরীক্ষার প্রস্তুতি, এই প্রস্তুতি শুরু হয়ে যাওয়ার পরেও কেন দাগিদের তালিকা প্রকাশ করা হয়নি? সুপ্রিম কোর্ট বলেছিল হাইকোর্টের নির্দেশের পরও কেন দাগিদের তালিকা আপনারা প্রকাশ করেননি, মানে রাজ্যকে বলেছিল, এসএসসিকে বলেছিল। আগের কথা বলছি, প্রথমে তালিকা প্রকাশ করা হয়েছে বলে জানিয়েছিলেন এসএসসির আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। পরে অবশ্য তিনি দুঃখ প্রকাশ করেন। 7 দিনের মধ্যে দাগিদের তালিকা প্রকাশ করতে বলেছিল সুপ্রিম কোর্ট, মানে নির্দেশ দিয়েছিল। সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমার এমন মন্তব্যও করেছিলেন যে আপনারা এখনো নিজেদের পছন্দের অযোগ্যদের চাকরিতে ঢোকাতে চাইছেন। মন্ত্রীদের কথা বলা হয়েছিল যে মন্ত্রীরা চাইছেন, কায়েমি স্বার্থ আছে। সেই জন্যই অনেকে বলছেন এটা কি দাগি বাঁচাও প্রকল্প? এটা খুব লজ্জাজনক। এখানে অন রেকর্ড 1803 জনের চাকরি অবৈধভাবে মমতা ব্যানার্জি সরকার দিয়েছে, স্বীকার করার মধ্য দিয়ে প্রমাণিত হলো তারা এই ধরনের বেআইনি কাজ করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় চান একদম জট খুলে সবাই চাকরি পাক। এখন সেটার যে আইনি জট রাম বাম এরা মিলে উকিলরা তৈরি করছেন, বাকি প্রশাসন দেখছে। কুণাল ঘোষ বললেন মমতা বন্দ্যোপাধ্যায় চান সব জট ছাড়িয়ে নিয়োগ প্রক্রিয়াটা হোক ঠিকঠাক। সুপ্রিম কোর্ট আগের প্যানেল পুরো বাতিল করে নতুন এসএসসি পরীক্ষা নেওয়ার নির্দেশ দেয়। সেই পরীক্ষার বিজ্ঞপ্তিতে দাগিরা আবেদন করতে পারবে না সে কথা বলা ছিল না। আবার বলছি, সেই পরীক্ষার বিজ্ঞপ্তিতে এ কথা বলা ছিল না যে দাবিরা আবেদন করতে পারবে না, সে কথা বলা ছিল না। হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য দাগিদের বাদ দিতে বলেন এবং সেই রায়কে চ্যালেঞ্জ করে বিচারপতি সৌমেন সেনের বেঞ্চে যায় রাজ্য সরকার এবং এসএসসি। কেন যায় তার তো একটা কারণ আছে। তার মানে এই সিদ্ধান্তে উপনীত হওয়া যায় যে মানে দাগিদের যাতে বাঁচানো যায় তার জন্য সব রকম চেষ্টা করে গেছে রাজ্য সরকার এবং এসএসসি। তালিকা প্রকাশের পর দেখা যাচ্ছে প্রায় 1400 দাগিকে, 1800-র মতো নাম বেরিয়েছে, 1806, তাদের মধ্যে 1400 দাগিকে নতুন পরীক্ষায় বসার জন্য অ্যাডমিট কার্ড ইতিমধ্যেই দেওয়া হয়ে গিয়েছিল। ভাবুন তো কি সর্বনাশটাই না হতে যাচ্ছিল। সুপ্রিম কোর্ট বলেছিল কোনো দাগিকে পরীক্ষায় বসতে দেওয়া যাবে না, তারপরেও TV9 বাংলা সামনে এনেছিল যে কিভাবে অযোগ্যরা অ্যাডমিট কার্ড পেয়ে যাচ্ছেন, আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করছেন। এই অ্যাপ্লাই নাও সিস্টেমে গেলেই কিন্তু এই ক্যান্ডিডেট আইডির মাধ্যমে পৌঁছে যাওয়া যাচ্ছে এইভাবে একটা স্ক্রিনে, এবং সেখান থেকে কিন্তু পেমেন্ট কমপ্লিট করে অ্যাপ্লিকেশন কমপ্লিট হয়ে যাচ্ছে, যেটা সরাসরি দেখা যাচ্ছে। ফলে এখানে মূলত দুটো বিষয়ে অবকাশ থেকে যাচ্ছে। এক, যে 10 নম্বর গ্রেস মার্ক বা 2016 ক্যান্ডিডেট কেউ তিনি যদি সেটা জানাতে চান তাহলেই কিন্তু এসএসসি জানতে পারবে যে ইনি 2016 যোগ্য শিক্ষক। কিন্তু কেউ যদি তার এই পরিচয় গোপন করে যান তাহলে কিন্তু তিনি সহজেই একজন দাগি ক্যান্ডিডেট হলেও অ্যাপ্লাই করে দিতে পারবেন, আবেদন করে দিতে পারবেন। তারপরও এসএসসি অ্যাডমিট কার্ড বাতিল করেননি। অবশেষে সুপ্রিম কোর্টের নির্দেশে বাতিল হলো তাদের অ্যাডমিট কার্ড। দাগিদের তালিকা প্রকাশ করলো এসএসসি।
তার মানে কারা দাগি সেটা জানে এসএসসি এবং জানতো এসএসসি। 1400 দাগিকে অ্যাডমিট কার্ডও দিয়েছে এই এসএসসি। সব জেনেই অ্যাডমিট কার্ড কেন দিল এসএসসি? অনেকে কি বলছেন জানেন? দেখুন, অনেকে মোদ্দা প্রশ্ন তুলছেন। সাধারণ মানুষ এই খবর আপনাদের সামনে পরিবেশনের পর সেগুলোতে ইউটিউবে ওঠে, যে কমেন্টগুলো আসে পড়ি, সেখানে অসংখ্য মানুষ বলছেন যে এসএসসি চাকরিটা এসএসসি তার নোটিশ দিয়ে এসএসসি তালিকা প্রকাশ করে সরকারের একটা সংস্থা বলছে যে আমাদের চাকরি দেওয়ার ক্ষেত্রে দুর্নীতি হয়েছে এবং এতজনের। বেসিক সাধারণ মানুষ একটা গোদা প্রশ্ন করছেন, তাহলে সেই সংস্থা নতুন করে পরীক্ষা নেয় কি করে? তারা নিতে পারেই বা কি করে? দাগির গায়ে দাগ, এসএসসির গায়ে দাগ নেই? সুপ্রিম কোর্টের নির্দেশ, ডিভিশন বেঞ্চের নির্দেশের পরেও 1400টা অ্যাডমিট কার্ড বাতিলের মধ্য দিয়ে প্রমাণ হয়েছে যে টেন্টেড লোকেদের সুপ্রিম কোর্টের নির্দেশকে বুড়া আঙুল দেখিয়ে অ্যাপ্লাই করার সুযোগ শুধু দিয়েছে তা নয়, অ্যাপ্লাই করতেই পারে, অনলাইন পোর্টাল খোলা আছে। অ্যাডমিট কার্ডটা ইস্যু কে করেছে? অ্যাডমিট কার্ড ইস্যু করছে উচ্চশিক্ষা দপ্তর, এসএসসি। শুভেন্দু অধিকারী তিনি তো 2020 সালের নভেম্বর মাস পর্যন্ত তৃণমূল কংগ্রেসেই ছিলেন। যদি তার কাছে এত তথ্য, এত রাগ, এত সব অভিযোগ, তিনি তার আগে বললেন না কেন? বিজেপিতে যাওয়ার পর এই সব কথা আসছে কোথা থেকে? শুভেন্দু অধিকারীর জেলা থেকেও তো একাধিক দুর্নীতির খবর এসছে, পূর্ব মেদিনীপুর থেকেও যেরকম খবর এসছে, তার সাথে সাথে শুভেন্দু যেই জেলার অবজারভার ছিল সেই জেলায় ভুরি ভুরি ক্ষেত্রে এই অভিযোগ উঠেছে। এবং শুধু তাই না, বেশ কিছু ছাত্রছাত্রী, আপনাদের মনে থাকবে, তারা আদালতে এফিডেভিট করে জানিয়েছিল তারা শুভেন্দু অধিকারীকে টাকা দিয়েছিল এবং তার বিনিময়ে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। আজকে সেই মামলার হিয়ারিং কেন শোনা হচ্ছে না? শুভেন্দু অধিকারীর কতগুলো লোক ওই লিস্টের মধ্যে রয়েছে, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়ায়, সেটা সুকান্ত মজুমদারকে দেখতে বলুন। শাসক দলের নেতাদের কাছে জনতার প্রশ্ন, জনতা কি বলে দিয়েছে নাকি যে আপনাদের যারা তদন্তকারী, যখন প্রথম তদন্ত শুরু হয়েছিল তখন একে ধরে ওকে ছাড়তে? যদি কেউ করে থাকেন আপনারা ধরুন, ধরেননি কেন? যদি প্রমাণ থেকে থাকে, তৃণমূল আঙুল তুলছে বিরোধী দলনেতার দিকে, ধরে নেওয়া যাক যে শুভেন্দুবাবু টাকা নিয়ে অনেককে ঘুরপথে বেআইনিভাবে শিক্ষকতার চাকরি দিয়েছেন, তৎকালীন তৃণমূল নেতা শুভেন্দু অধিকারী। কখনকার কথা হচ্ছে এগুলো? 2016 এবং তারও আগে। তাহলে প্রশ্ন হচ্ছে, তার মানে শুভেন্দু টাকা যদি নিয়ে চাকরি দিয়েছেন, এটা যদি তৃণমূল জানতো, তার সতীর্থরা জানতেন, সরকারটা জানতো, যে সরকারে তিনি আগে ছিলেন, আজকে তৃণমূল নেতারা কথা বলছেন শুভেন্দু বাবুর বিরুদ্ধে, তখন সরকার কেন কোনো ব্যবস্থা নেয়নি? এটা আমজনতার তরফ থেকে আমার প্রশ্ন। টাকা নিয়ে শিক্ষকতার চাকরি বিক্রি হয়েছে, সেটা আপনারা কনফিডেন্টলি বলছেন, আপনারা জানতেনও, তার বিরুদ্ধে তখন কেন ব্যবস্থা নেওয়া হয়নি? দেখুন, সব থেকে বড় কথা, শুভেন্দু টাকা নিয়ে চাকরি দিয়েছেন এমন প্রমাণ যদি তৃণমূলের কাছে থাকতো, আমি বলছি প্রমাণ যদি তৃণমূলের কাছে থাকতো, তাহলে কি এতদিন শুভেন্দুকে ছেড়ে রেখে দিত তৃণমূলের সরকার? আমি এর ব্যাখ্যা দেব না, আপনি আমার একটা আত্মীয়র নামও পাবেন না। আর আমার সঙ্গে যারা বিজেপিতে যোগদান করেছে 20 সাল থেকে অদ্যাবধি, আমার ডায়ে বাঁয়ে পিছনে একটা লোককে পাবেন না। উনি কখন জলে থাকেন, কখন স্থলে থাকেন উনি জানেন না। উনি সম্ভবত নেশাগ্রস্ত অবস্থায় কথা বলেছেন। এবং আপনাদের শুনে রাখা দরকার, এই ডাকাত পার্থ চ্যাটার্জির সঙ্গে আমি বাক্যালাপ করতাম না, শুনে রাখা দরকার। এসএসসি দাগিদের যে তালিকা প্রকাশ করেছে, তাদের কাদের নাম একবার বলি আপনাদের। চোপড়ার এমএলএ, তৃণমূলের এমএলএ অবশ্যই, হামিদুর রহমানের মেয়ে। এই হামিদুর বাবুর খুব হাঁকডাক রয়েছে। মাঝখানে একটা এমন কথা বলেছিলেন, সেটা নিয়ে একটা মহিলাকে সেখানে পেটানো হয়েছিল। তারপর তিনি একটি সম্প্রদায় নিয়ে এমন মন্তব্য করেছিলেন যে সেটা নিয়েই কিন্তু লেগে গিয়েছিল সেখানে, এবং যথেষ্ট নেগেটিভ ইমেজ তার। চোপড়ার এমএলএ হামিদুর রহমানের মেয়ে, তৃণমূলের মুখ্য সচেতক নির্মল ঘোষের পুত্রবধূ, উত্তর দিনাজপুর জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি, যিনি তৃণমূল থেকে এখন বিজেপিতে এসেছেন, রাজপুর সোনারপুরের কাউন্সিলর, হুগলি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ, মন্ত্রী ঘনিষ্ঠ, তৃণমূলের অঞ্চল সভাপতি। কাকে ছেড়ে কার কথা বলবো? তালিকা প্রকাশের পর থেকে অনেকে আবার গা ঢাকাও দিয়েছেন। নাম দেখাচ্ছি, এনার নাম হচ্ছে অজয় মাঝি।
ইনি হচ্ছেন পিংলার জলচক পঞ্চায়েতের তৃণমূলের নেতা, তার নাম জলজল করছে এই দাগি তালিকায়। এই যে বাড়িটা দেখতে পাচ্ছি, এই বাড়ি এটাই কিন্তু ওনার বাড়ি, এবং সেই জন্যই কিন্তু আমরা তার বাড়িতে এসেছিলাম, পিংলার জলচক এলাকায় তার বাড়িতে এসেছিলাম, তার সাথে কথা বলার চেষ্টা করলাম। ওনার স্ত্রী কিন্তু পরিষ্কার জানিয়ে দিলেন এই বিষয় নিয়ে তারা কোনোভাবেই মুখ খুলতে চাইছেন না। পাশাপাশি আমরা গিয়েছিলাম স্থানীয় তৃণমূলের পার্টি অফিসে তার দেখাও পেয়েছিলাম। পার্টি অফিসে তিনি যে দাপটের সাথে তার সাঙ্গপাঙ্গরা কথা বললেন আমাদের সাথে, যেন আর কিছুক্ষণ যদি আমরা থাকতাম তাহলে হয়তো এই যে অক্ষত অবস্থায় দাঁড়িয়ে কথা বলছি আপনাদের সাথে, এটাও হয়তো বলতে পারতাম না। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ অজয় বাবু বলছেন? কে বলছেন? আমার নাম দেবব্রত সরকার, আমি TV9 বাংলা থেকে বলছিলাম। ঠিক আছে, রাখুন, আমি কোনো এই ব্যাপারে কথা বলতে নারাজ। রাখুন। দেখো, কে চাকরি পাবে আর কার চাকরি যাবে তার জন্য কোনো রাজনৈতিক দল কোনোদিন দায়ী থাকে নাকি? তৃণমূলের ঘাটাল সাংগঠনিক জেলার সভাপতি অজিত মাইতির কথাটা শুনলেন। কে চাকরি পাবে, কার যাবে, সেজন্য কোনো রাজনৈতিক দলের কোনো দায় থাকে নাকি? আসলে কি জানেন, একটা কথা বলতে বাধ্য হচ্ছি, এত কিছু দেখার পর অনেকেই আমরা ইয়ার্কি তামাশা করে বলি যে দেখ লোকটার লজ্জা নেই। লজ্জা ব্যাপারটা কেমন জানেন তো, ইঞ্জেকশন করে এটা দেওয়া যায় না, এটা নিয়ে জন্মাতে হয়। যার লজ্জা নিয়ে যে জন্মায়নি তারা লজ্জা পায় না, সে আমরা যতই চেঁচাই না কেন, এটা নিয়ে জন্মাতে হয়। যার লজ্জা আছে তার প্রথম থেকেই আছে, আর যার নেই তার কোনো কালে হয় না, মোলেও হয় না। জমানায় যে প্রত্যেক হোল টাইমারের বাড়িতে সরকারি চাকরি ছিল, সেগুলো কোন নিয়মে হয়েছে? কজন কত দূর দৌড় ছিল যে প্রত্যেক হোল টাইমারের বাড়িতে সরকারি চাকরি আর শিক্ষকের চাকরি? তখন এই সমস্ত কম্পিউটার ছিল না, ডিজিটাল সিস্টেম ছিল না, ফেসবুক ছিল না, তো তাই বলে ওরা ধোয়া তুলসী পাতা এইটা মানার কোনো কারণ নেই। বেশ, তো পাবলিক কি বলেছে নাকি যে বামেদের ছেড়ে দিন? সব তো পাবলিকের জন্য। পাবলিক কি বলেছে যে বামেদের ছেড়ে দিন? আপনারা তো বলতেন আলমারি উধাও হয়ে গেছে, কতবার চিরকুট শোনালেন, তা সেসব চিরকুটগুলো বের করুন। কম্পিউটার ছিল না, চিরকুট ছিল। যদি আপনাদের কাছে প্রমাণ থাকে বাম জমানায় নিয়োগ দুর্নীতি হয়েছিল তর্কের খাতিরে, যদি এটা মেনেও নেওয়া যায়, তাহলে সেগুলো এই 14-15 বছরে আপনারা খুঁজে বের করতে পারলেন না? মাঝখানে আপনারা ধুয়ো তুলেছিলেন, রোজ তুলতেন চিরকুট। আর বাম জমানায় দুর্নীতি যদি থেকে থাকে, তর্কের খাতিরে যদি বলতে হয় বাম জমানায় দুর্নীতি ছিল চাকরি দেওয়ার ক্ষেত্রে স্পেশালি, তাহলে আপনাদের জমানাতেও থাকবে। কেউ মাথার দিব্যি দিয়েছিল? পরিবর্তনটা আনা হয়েছিল কেন? একটা বেটার গভর্নমেন্ট পাওয়ার জন্য। শাক দিয়ে আর কতদিন মাছ ঢাকবেন আপনারা? দাগিদের তালিকায় কাদের নাম? MLA হামিদুর রহমানের মেয়ে, মুখ্য সচেতক বিধানসভার নির্মল ঘোষের পুত্রবধূ। ওরাই কেস লড়ছে, ওরাই দেখছে। ল উইল টেক ইট ওন কোর্স, সত্য বেরিয়ে যাবে। তৃণমূল নেতারা বারবার তৎকালীন শিক্ষামন্ত্রীর ঘাড়ে বন্দুকটা রেখে পার পেতে চেয়েছেন, কিন্তু পুরো দল এবং সরকার যদি ব্যাপারটা না জানে এবং যদি তাদের উপর দায় না বর্তায়, তাহলে যায় কোথায়? এটা তো কালেকটিভ রেসপন্সিবিলিটির ব্যাপার হবে। এত বড় কেলেঙ্কারি কি সম্ভব? বারবার দাগিদের বাঁচাতে কেন কোর্টে গেছে সরকার, তার কি জবাব আছে বলুন তো? তালিকার মধ্যে বহু ভুলভ্রান্তি উদ্দেশ্যমূলকভাবেই রাখা হবে, যাতে গোটা ব্যাপারটাই ঘেঁটে যায়। ওরা চায় না কোনো কাজ সততার সঙ্গে স্বচ্ছতার সঙ্গে হোক, তাই আরো দেখবেন 1800 বার করেছেন, তার মধ্যে ওরা একে তাকে বাঁচাবার চেষ্টা করছেন। এ চূড়ান্ত একটা দুর্নীতিমূলক সংস্থা। এখন কি করবেন? আপনারাই ভোট দিয়ে এই সমস্ত অযোগ্য দুর্নীতিবাদ লোকেদের ক্ষমতা এনেছেন, তার পরিণতি ভুগতে হবে। যদি এসএসসি মনে করে থাকে যদি কেউ অযোগ্য থেকে থাকে তার নাম আছে, যদি কেউ অযোগ্য না থেকে থাকেন তার নাম নেই। আজকে কোনো বিধায়কের মেয়ের নাম থাকা মানে তার মানেই সে এই তালিকায় জোর করে ঢুকেছে তা নয়, বা তার মানে সে একেবারে অযোগ্য তাও নয়। এসএসসি তালিকা প্রকাশ করেছে, এরপর পরীক্ষা, তারপর কি সব ঝামেলা মিটে যাবে? মামলাকারীরা, বিরোধীরা বলছেন পুরো তালিকা এখনো প্রকাশ করা হয়নি, এই 1806 হবে না, দিস ইজ নট এনাফ। আপনারা যদি একটু সোশ্যাল মিডিয়া খোলেন তাহলে বুঝতে পারবেন সোশ্যাল মিডিয়ায় কত মানুষ কত কমেন্ট করছেন। তার মধ্যে একটা কমন কমেন্ট আছে যে 1806 থেমে গেল কেন সংখ্যাটা? এই সংখ্যা আরও বেশি, আলবাত আরও বেশি, অর্থাৎ জল আরও গড়াবে। প্রবাদ আছে, ন্যাড়া বেলতলায় একবার যায়, কিন্তু এসএসসি
ভৎসনার মুখে বারবার যায়। হাইকোর্ট, সুপ্রিম কোর্ট সব জায়গায় ভৎসনার সম্মুখীন হচ্ছে এসএসসি। বারবার এসএসসিকে নির্দেশ দেওয়া ছিল যে কোনোভাবেই কোনো অযোগ্য শিক্ষক অর্থাৎ দাগি শিক্ষক যেন নিয়োগ প্রক্রিয়া, যেটা 7 তারিখ হবে পরীক্ষাটা, নতুন একেবারে স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া, তাতে যাতে অংশগ্রহণ করতে না পারেন। কিন্তু তারপরেও 1400 জন দাগি শিক্ষক তারা ফর্ম ফিল আপ করে দিয়েছিলেন। এসএসসি তাদেরকে অ্যাডমিট কার্ড পর্যন্ত অনুমোদন করে দিয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় এই জটিলতাটাকে কন্টিনিউ করতে চান। আমি বলছি 1806 হচ্ছে টোটাল সংখ্যাটা। আপনাদের হিসেবে সংখ্যাটা কত হওয়া উচিত? মোর দেন 6000। শিক্ষাকর্মী মিলিয়ে? না 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 না, একদমই না, শিক্ষক, শুধু শিক্ষক। হ্যাঁ, নবম দশম এবং একাদশ দ্বাদশ। সংখ্যাটা 6000 সামথিং, যেটা 22 সালে অভিজিৎ গাঙ্গুলি মহোদয় একদম সংখ্যা করে অর্ডার করেছিলেন। এই লিস্ট অনেক কেটে ছেটে বুঝে, যাতে নাক কাটাতে না যায়, বিভিন্ন নাম যেন না আসে, অনেক ছোট করে তৈরি করা হয়েছে। যোগ্য অযোগ্য না, একদল সরাসরি বামাল ধরা পড়ে গেছে, আর একদল বামাল ধরা পড়েনি। আগামী দিনের যে নিয়োগ প্রক্রিয়া যেটা হতে চলেছে, পরীক্ষা হতে চলেছে আগামী 7 তারিখ এবং 14 তারিখ, যদি কোনোভাবে কোনো টেন্টেড ক্যান্ডিডেট এইভাবে পরীক্ষায় বসে আবার সিলেক্টেড হয়ে যায়, তাহলে নতুন নিয়োগ প্রক্রিয়াও তো কলুষিত হবে। এই দায়ভার নিতে হবে সেই সমস্ত আর্টিকেল 12 অথরিটিকে যারা এর জন্য বিধিবদ্ধ রয়েছে। এরা যদি দাগি হয়ে থাকেন, হয়তো দাগি সুপ্রিম কোর্টের ভাষায়, তাহলে মহাদাগি হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। যাদের চাকরিটা যাবে তারা কাউকে না কাউকে তো টাকা দিয়েছে, কেন আপনাদের নিজেদের শুধু মান সম্মানটা যাবে? তো তৃণমূল কংগ্রেসের নেতারা যদি দোকান খুলে থাকেন, সেখানে আপনারা গিয়ে যদি আপনাদের মান সম্মান যায়, তাহলে সেই নেতাদের নাম বলুন, আমাদেরকে জানান, আমার মোবাইল নাম্বারে হোয়াটসঅ্যাপে বা মেসেজ করে জানান, আমরা সেই জেলা ওয়াইজ সেই নেতাদের ছবি এবং নাম পুরো টাঙিয়ে দেবো মার্কেটে। এবং এরা যে টাকা তুলে দিয়েছে তার 75-80% টাকা সরাসরি কালীঘাটে গেছে। কান টেনেছেন, মাথা টানুন। এই টাকার মূল ভাগ, ধরুন জীবন তুলেছে 12 লাখ, 2 লাখ রেখেছে, 10 লাখ তো ভাইপোকে পৌঁছে দিয়েছে। জীবনের আরও যারা সাব এজেন্ট ছিল তারা যে টাকা তুলেছে, যেমন আমাদের কোলাঘাটে পার্থর এজেন্ট ছিল অতনু গুচ্ছাই। সব সুপ্রিম কোর্টে, হাইকোর্টে যার যা বক্তব্য আছে, রাজনৈতিক কথা বলে বাজার ফাটিয়ে লাভ নেই ভাই। হিম্মত থাকে, শিরদাঁড়ার সোজা থাকলে যান সুপ্রিম কোর্টে যে মামলা করে বলুন এই লিস্ট বোগাস, বা এই লিস্টে অযোগ্য বলে যারা বলেছে তারা অযোগ্য নয়, যা আছে সব কোর্টে হবে। ছত্রে ছত্রে স্পষ্ট, দাগিদের বাঁচাতে চেষ্টা করছে সরকার। হাতে গরম প্রমাণ, দাগি নাম্বার 502, দাগি নম্বর 502। এসএসসির দাগি তালিকায় 502 নম্বরে নাম হযরত উমর ফারুকের। তিনি কোথায় পড়াতেন? তিনি পড়াতেন রায়গঞ্জের মহাজারা জগদীশনাথ হাই স্কুলে। শিক্ষকের নামই হযরত উমর ফারুক। আবার এসএসসি এই স্কুলে পরীক্ষা দেওয়ার জন্য যে তালিকা পাঠিয়েছে সেখানেও নাম রয়েছে হযরত উমর ফারুকের। আবার দাগি শিক্ষকদের যে তালিকা দিয়েছে এসএসসি, তাতেও দেখা যাচ্ছে হযরত উমর ফারুকের নাম, যা 502 নম্বরে রয়েছে তালিকায়। হযরত উমর ফারুকের এই নামের জটে কিন্তু জড়িয়ে গেছে রায়গঞ্জের মহারাজা জগদীশনাথ হাই স্কুল। আমাদের স্কুলে হযরত উমর ফারুক বা টেন্টের লিস্টে হযরত উমর ফারুক, বা আমাদের স্কুলে যে মাস্টার ছিলেন হযরত উমর ফারুক, এই তিনজন যদি একই হয়, এখন সেটা নিয়ে একই স্কুলে আমাদের স্কুলে সিট হয়, তাহলে একটা আশঙ্কাজনক অবস্থা থেকে যায়। দাগি শিক্ষকদের অর্থাৎ টেন্টেড শিক্ষকদের কি কোনোভাবে সুবিধা পাইয়ে দিতে তাদের নিজেদের স্কুলেই পরীক্ষার সিট দিয়েছিল এসএসসি? এর পেছনে কি তাহলে আরো বড় কোনো দুর্নীতি রয়েছে? কি অদ্ভুত ব্যাপার, তাই না? হযরত উমর ফারুক দাগি হয়েও, ওই যে বললাম দাগি নাম্বার 502, দাগি 502 নম্বরে তার নাম আছে এসএসসির দেওয়া তালিকায়। তিনি অ্যাডমিট কার্ড পেয়েছিলেন, নিজের স্কুলেই পরীক্ষার সিট পড়েছিল। দাগিরাই কি সম্পদ? বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নিয়োগ দুর্নীতির তখন বিচারপতি ছিলেন, ওই জন্য বলছি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি নিয়োগ দুর্নীতির প্যান্ডোরার বাক্সটা প্রথম খুলে দিয়েছিলেন, একটু ঝাঁকিয়ে দিয়েছিলেন। এখন তিনি কি প্রতিক্রিয়া দিচ্ছেন? তিনি বলছেন দাগির সংখ্যাটা অনেক কম করে দেখানো হয়েছে, তার মানে আবার মামলা, আবার আটকে যাবে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া। লিস্ট তো একটা যেটা বেরিয়েছে
সেটা একটা ভাঁওতাবাজি। সুপ্রিম কোর্ট যে বলেছিল অযোগ্য ক্যান্ডিডেটদের নাম প্রকাশ করতে হবে, সব অযোগ্য ক্যান্ডিডেট নাম এরা প্রকাশ করেনি। একটা আশ্চর্য ঘটনা ছিল, যে কজনকে স্কুল সার্ভিস কমিশন রেকমেন্ড করেছিল তার চেয়ে অনেক বেশি চাকরি দিয়ে দিয়েছিল মধ্যশিক্ষা পর্ষদ, কারণ চাকরি দেওয়ার লাস্ট অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়ার কথা মধ্যশিক্ষা পর্ষদের। এটা হলো কী করে? এই তালিকা থেকে এইসবের কোনো চিহ্ন খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি বলতে পারবো না, আমি লিস্ট দেখিনি, লিস্ট দেখিনি। সুপ্রিম কোর্টের চাপ খেয়ে এরা বাপ করছে, তাহলে এটাও তো বার করতো না। তাহলে আজকে পরিষ্কার হয়ে গেল, একটা দাগিদের বাঁচাতে দরবার করছে তৃণমূল। স্কুল সার্ভিস কমিশন আর রাজ্য সরকার কত রকমের ভাঁওতাবাজি চালাবে, এবার সুপ্রিম কোর্টকে ভাঁওতা দিচ্ছে। সুপ্রিম কোর্ট এত বোকা নয়, এই ভাঁওতা নিশ্চয়ই ধরে ফেলবে। অন্য পক্ষের আইনজীবীরাও আছেন, তারাও ধরিয়ে দেবেন। 5,000 6,000 থেকে 6,000 জনের তালিকা হবে, 1804। স্পেশাল সেক্রেটারি তিনি এটা বলেনও যে সিএম রিকোয়েস্ট করেছিলেন, এটা উচ্চারণও করেন, এবং সিএম এর রিকোয়েস্টকে মানা উচিত এ কথাও তারা বলেন। উচ্চশিক্ষা দপ্তর বা সরকারের দিকে তাকিয়ে যে কর্তা ভজা যদি কেউ হয়, তাহলে সেটা বিশ্ববিদ্যালয়ের স্বশাসনের পক্ষে যেমন ক্ষতিকারক, তেমনি আচার্য দাঁড়ে বাঁধা ময়না বা টুনটুনি যদি কেউ হয়, সেটাও কোনো স্বশাসন নয়। শিরদাঁড়া বিক্রি নেই, কোনো বড় পদে বসে কজন বলুন তো আজকাল এটা স্পষ্ট ভাষায় বলতে পারেন? শান্তা দত্ত দেখিয়েছেন তার শিরদাঁড়া বিক্রি নেই, বিক্রি করেননি তার শিরদাঁড়া, এখনও সোজা রেখেছেন। শাসকের স্থাবকতা করে নিজের শিরদাঁড়া ব্যথা করে ফেলেননি, বিকিয়ে দেননি। সেই দৃঢ়তা দেখিয়েই তিনি সরকার বাহাদুরকে কি চটিয়ে ফেলেছেন? বিপক্ষ শিবিরের কর্তাভাজা, মানে রাজভবনের কর্তাভাজা। রাজ্যের শিক্ষামন্ত্রী কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী তথা অস্থায়ী উপাচার্যকে ময়না বানিয়ে দিলেন, আচার্যের দাঁড়ে বাঁধা ময়না। উচ্চশিক্ষা দপ্তর বা সরকারের দিকে তাকিয়ে যে কর্তা ভজা যদি কেউ হয়, তাহলে সেটা বিশ্ববিদ্যালয়ের স্বশাসনের পক্ষে যেমন ক্ষতিকারক, তেমনি আচার্য দাঁড়ে বাঁধা ময়না বা টুনটুনি যদি কেউ হয়, আচার্য দাঁড়ে বাঁধা ময়না বা টুনটুনি যদি কেউ হয়, সেটাও কোনো স্বশাসন নয়, দুটোই খারাপ। ওই লোকটার এত অধঃপতন হবে আমি ভাবতে পারিনি। পেশায় নাট্যজীবী, অধ্যাপক, কিন্তু নামটা বদলে এখন ভৃত্য বসু হয়ে গেছে। দেখুন, টুনটুনি পাখি কিন্তু দাঁড়ে বাঁধা আমরা দেখি না, থাকে না সচরাচর, আপনারাও দেখেন না। ময়না দাঁড়ে বাঁধা থাকে ক্ষেত্র বিশেষে, ময়না বাঁধা বুলি বলে, যা শেখানো হয় তাই বলে। রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্যবাবুর দল কি মনে করছে যে আচার্যের শেখানো বুলি আউড়ে চলেছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য? তার জন্যই খুল্লা তোপ দেখে বসলেন তার প্রতি? এই যে এতদিন ধরে মিডিয়া একটা কথা খাইয়ে দেওয়া হলো, মুখ্যমন্ত্রী অনুরোধ করেছেন, এই মিথ্যাচারটা কতদিন চলবে? এখানে সিন্ডিকেটে এসেছিলেন স্পেশাল সেক্রেটারি, তিনি এটা বলেনও যে সিএম রিকোয়েস্ট করেছিলেন, এটা উচ্চারণও করেন, এবং সিএম এর রিকোয়েস্টকে মানা উচিত এ কথাও তারা বলেন, এবং তারপরে একটা চিঠি দিয়ে ফেলেন। মুখ্যমন্ত্রী যদি অনুরোধ করে থাকেন, তাহলে একটা মেল থাকবে, মুখ্যমন্ত্রী অফিস থেকে মেল থাকবে, একটা হোয়াটসঅ্যাপ থাকবে, একটা চিঠি থাকবে। আমাদের দপ্তর থেকে কোনো একটা মেল বা চিঠি বা কোনো একটা সিএম এর কাছে এবং সরকারের কাছে একটা রিকোয়েস্ট পাঠিয়েছি পাল্টা, সেটা হলো যে পরীক্ষা আমাদের হবে 28 তারিখে। এই সরকার তো পক্ষপাত দুষ্ট হতে পারে না, সরকারকে তো এরকমই রাজধর্ম পালন করতে হয়। সত্য হচ্ছে মুখ্যমন্ত্রী অনুরোধই করেনি। এটা বিভ্রান্তিকরভাবে ওই বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী কেয়ারটেকার এবং রাজ্যপাল মনোনীত, চ্যান্সেলর মনোনীত উপাচার্য এটা খাইয়ে দিয়েছেন। কিছু ছাত্রের জন্য আমরা ব্যাপক ছাত্রদের এই জায়গায় নিয়ে যেতে পারি না। জেনে রাখুন, কলকাতা নয়, একাধিক বিশ্ববিদ্যালয়ে সেদিন পরীক্ষা ছিল, সমস্ত বিশ্ববিদ্যালয়ে চিঠি পাঠানো হয়েছে। কেউ কোনো বিশ্ববিদ্যালয়ে অনুরোধ রেখেছে, কোনো বিশ্ববিদ্যালয়ে অনুরোধ রাখেনি, কিন্তু কেউ ঝাঁপিয়ে পড়ে
হ্যাঁ, এই মিডিয়ার কাছে গিয়ে আমাকে হিরো করো গো, আমি মুখ্যমন্ত্রীকে অগ্রাহ্য করেছি গো, তার অনুরোধ রাখিনি গো, আমাকে আরও তুলে ধরো গো, এই ধরনের কেউ বাগাড়ম্বর কেউ করেনি। মিথ্যা কথার একটা সীমা আছে। মমতাকে খুশি করার জন্য বলছি, যদি দমদমের টিকিটটা কেটে দেয়। এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ।